সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবের আড্ডায়। আমি অহনা তাসনিম খান আছি আজকে আপনাদের সাথে, এবং আজকের দিনটাতে আমরা কিন্তু দেখতে দেখতে 13টা রোজা সম্পন্ন করে ফেললাম, এবং শুক্রবারের এই দিনটায় বিশেষভাবে রমজানে আমরা সুস্থতা নিয়ে ভীষণ ভাবি, স্বাস্থ্যের কথা চিন্তা করি। রোজায় মানুষের শরীর স্বাস্থ্য এমনিতেই ভালো হয়ে যাওয়ার কথা থাকে, এবং তেমনটাই আসলে অনেক মুসলিম ধর্মাবলম্বী যারা আছেন তারা এটাই অনুভব করেন। কিন্তু সেই জায়গা থেকে আরেকটা বিষয় আছে, সেটা হলো এই মাসেই পবিত্রতার সাথে সাথেও ঠিক সন্ধ্যাবেলা ইফতারের সময় আয়োজনে মাঝে মাঝে সুস্থতার জন্য খাবার থাকেও না, ভাজা পোড়া খাওয়ার অভ্যেসটাও একটুখানি বেড়ে যায় অন্যান্য সময় থেকে। তো সুস্থতায় যে স্বাস্থ্য, সেই বিষয়গুলো নিয়ে আজকের আলাপ। রমজানে কি খাবো, পুরো বছর জুড়ে কি খাবো, কিভাবে আসলে সুস্থতা ধরে রাখবো, সেরকম নানান কিছু নিয়ে কথা বলবো। আজকের বিষয় ইতোমধ্যে বলে দিয়েছি, সুস্থতায় স্বাস্থ্য। এবং আমাদের সাথে কথা বলতে স্বাস্থ্যের সাথে জড়িত দুজন মানুষই এসেছেন, চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে। শুরুতে আমাদের সাথে আছেন সেহেলি সরকার, তিনি ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট অ্যান্ড ডায়েটিশিয়ান কনসালটেশন। অনেক অনেক স্বাগত জানাই। ধন্যবাদ আপু। তার পাশে আছেন ফৌজিয়া ইশরাত ফ্লোরা, তিনি নিউট্রিশনিস্ট অ্যান্ড ডায়েট কনসালটেন্ট। স্বাগত জানাই। ধন্যবাদ আপু, আসসালামু আলাইকুম। এবং নেক্সাস টেলিভিশনকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য। আর শুরুতে একটু সেহেলি আপুর কাছে এসে শুনতে চাই যে এই যে সুস্থতার বিষয় নিয়ে আসলে প্রচুর কথা হয়, এবং রমজানের এই সময়টাতে আপনার কি মনে হয় যে সুস্থতার প্র্যাকটিসটা আসলে আছে? খুব ভালো প্রশ্ন করেছেন আপু, ধন্যবাদ আপনাকে। সুস্থতা তো আসলে আমাদের মৌলিক চাহিদা না, যে প্রতিটা মানুষের সুস্থ থাকাটা সর্বপ্রথম, তারপরে তো সব কিছু। আমরা যে যা কিছু করি সব তো সুস্থতার জন্য, ভালো থাকার জন্য, নিজেকে ভালো রাখার জন্য। আর রমজান তো অবশ্যই মুসলিম ধর্মাবলম্বী প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট। এটা খুবই আমরা খুব ধর্মীয় দিক থেকে দেখেন কিংবা সামাজিকভাবে দেখেন, ব্যক্তিগতভাবে দেখেন, পরিশুদ্ধ একটা মাস। এবং আমরা এই সময়টায় খাবারের প্যাটার্ন আমাদের চেঞ্জ হয়ে যায়, আমাদের লাইফস্টাইলে কিছু পরিবর্তন আসে, কিছু না বেশ পরিবর্তন আসে। রাতটা তো অনেকে ইবাদত করেই কাটিয়ে দেয়, এর মাঝে মাঝে একটু একটু করে ফুড গ্রহণ করা। আর সারাটা দিন, এখন তো 13 থেকে 14 ঘন্টা, অলমোস্ট 15 ঘন্টা রোজার সময়টা কাটে। তো এতটা দৈনিক এতটা সময় না খেয়ে থেকে পরে এই যে নিউট্রিশনের পুষ্টি ব্যালেন্সটাকে রাত্রে কন্টিনিউ করাটা, আবার অনেকের অনেক ধরনের ডিজিজ থাকে, অনেকের অনেক কমপ্লিকেশন থাকে, এই সব কিছু মিলিয়ে ব্যালেন্স করাটা একটু টাফ। তারপর ব্যালেন্স করছে মানুষ, অনেক সচেতন এখন আগের চেয়ে। আমরা এখন খাবারের ব্যাপারে অনেক কনসার্ন, মোটামুটি সবাই বুঝে আগে যেমন ভাজা পোড়া ছাড়া চলতোই না, হ্যাঁ এখন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। অনেকেই দেখবেন দই চিড়াটা নিচ্ছে, ফ্রুটস বাড়িয়ে দিয়েছে, ভেজিটেবল টেক করার প্রবণতা বেড়েছে, কিংবা অনেক খাবারে কিভাবে ভ্যারাইটিস আনা যায়, কিভাবে তৈলাক্ত খাবার কমিয়ে আনা যায়, ভাজা খাবারটা একটু কমিয়ে আনা যায়, এই ব্যাপারগুলিতে কিন্তু মানুষ বেশ সচেতন। আর ওনারা ট্রাই করে, নতুন নতুন মেনু ট্রাই করে। তো সেক্ষেত্রে নতুন নতুন কি করা যায় সেগুলো নিয়ে অবশ্যই শুনবো। সাথে একটু ফৌজিয়াপুর কাছে আসি, যে একদম আমার যেটা অভ্যেস বা অনেকেরই অভ্যেস, সে একদমই যখন ইফতারের সময়টা আসলো সারাদিন না খেয়ে এক গাদা অনেক পানি খেয়ে ফেলছে। তো সেক্ষেত্রে এটা কি হেলদি প্র্যাকটিস কিনা, একদম ইফতারের শুরুতেই সবার আগে অনেক পানি খেতে হবে, নাকি কোন খাবারটা খেয়ে শুরু করলে ভালো হতে পারে? আচ্ছা, ধন্যবাদ আপু, খুব ভালো প্রশ্ন। আমাদের আসলে মেন্টালি এমন একটা জিনিস সেট করা থাকে যে সারাদিন খাচ্ছি না, আর যেহেতু পানি আমাদের পানির অপর নাম জীবন বলা হয়। সো আমাদের কিন্তু যেমন আমার ক্ষেত্রে বা আমার বাসার মেম্বারদের ক্ষেত্রেই দেখা যায় যে আর কিছু না হলেও চলবে, এক গাদা পানি খেয়ে নেব বা শরবত খেয়ে নেব। আসলে মেন্টালি এটা সেট করা থাকে যখন লং টাইম, যেমন সেলি আপু বললো যে 14-15 ঘন্টা কিন্তু লং একটা টাইম যখন আমরা না খেয়ে থাকছি। তো একসাথে অনেকটা পানি খেয়ে নেওয়া অবশ্যই হেলদি বিষয় না। পানি খাওয়া যেতে পারে প্রথমে, তবে আমরা যেহেতু মুসলিম, আমাদের এখানে কিছু আবেগীয় বিষয় আছে, ধর্মীয় কিছু বিষয় আছে। আমাদের নবীজির সুন্নত হচ্ছে খেজুর দিয়ে গিয়ে ইফতারটা ইফতারটা শুরু করা। তো খেজুর যদি দিয়ে শুরু করা হয়, খেজুরটা ভালো ফাইবার জাতীয় একটা জিনিস। তারপর গিয়ে আপনার এনার্জি, খুব সাথে সাথে এনার্জি দেয়। তো এইটার পরে যদি আপনি পানিটা খান, সেটা আপনি ধর্মীয় দিক থেকে বলেন অথবা পুষ্টিগত দিক থেকে বলেন, সেটা অনেকটা ভালো। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা পানি বলতে তো শুধু পানি খাচ্ছি না,
এটা হচ্ছে আরেকটা বিষয়। আমরা শরবত যখন নিচ্ছি খাচ্ছি এবং চিনিযুক্ত হ্যাঁ, শরবত। বেশিরভাগই হচ্ছে গিয়ে চিনিযুক্ত খাচ্ছি, তো এটা কিন্তু আসলে আমার হেলথের জন্য ভালোর চেয়ে খারাপ কিন্তু বেশি হচ্ছে। সো যখন আমি পানির কথা চিন্তা করব তখন হচ্ছে আমার অবশ্যই ফ্রেশ একটা ফ্রুট জুসের কথা আমি চিন্তা করতে পারি, অথবা চিনি ছাড়া যদি কোনো শরবত জাতীয় কোনো কিছু রাখা যায় যেটা টোটালি চিনি ছাড়া, অথবা আমরা বলি যে আপনি ম্যাক্সিমাম হাফ চা চামচ চিনি ইউজ করতে পারেন, জাস্ট আসলে মুখে টেস্ট যদি না লাগে সেটা নেওয়াটাও একটু টাফ। তো চিনিটা কম দিয়ে অবশ্যই আপনার শরবত জাতীয় যে কোনো আইটেম সেটা হচ্ছে গিয়ে চিনিটা কম ইউজ করতে হবে। আর সবচেয়ে ভালো হচ্ছে ফ্রুট জুসটা, কারণ ফ্রুটসটা হচ্ছে নিজে থেকেই কিছুটা সেখানে কিছু নির্দিষ্ট মানে ফ্রুক্টোজ তো থাকে, তো সেই ক্ষেত্রে সেখানে অটো চিনি থাকে কিছু, তাই না? সেহেতু ওটা আসলে আপনার হোয়াইট সুগারটা যেরকম ক্ষতি করে ওই জিনিসটা যেহেতু ক্ষতিকর হচ্ছে না, প্লাস আমার জন্য টেস্টি হচ্ছে, সো এটা আমার একটা অপশন হতে পারে অবশ্যই। বাহ, চমৎকার। তো শুরুতেই আমাদের বন্ধুদেরকে তো আমি দুটো খুব গুরুত্বপূর্ণ এবং এই সময়কার মানে সময় উপযোগী দুটো প্রশ্ন আমাদের নিউট্রিশনিস্টদের কাছ থেকে শুনে জেনে দিলাম, কিন্তু তাদের সম্পর্কেও জানবো, তাদের ব্যক্তিগত ব্যাপারেও আসছি। কিন্তু তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে আজকে কিন্তু সুস্থতা নিয়ে যত প্রকার আপনাদের জানার জায়গা আছে সেই প্রশ্নগুলো নিয়ে বা নিজেদের কোনো অভ্যেস যেটা আমাদের সাথে আপনারা শেয়ার করতে চান সেই সব কিছু জানাতে আপনারা স্ক্রিনে দেখানো জুমের আইডি এবং পাসওয়ার্ড ফলো করে চলে আসবেন আমাদের সাথে আড্ডা দিতে। খুব জলদি যুক্ত হয়ে যাবেন। এবং এই পর্যায়ে সেহেলি সরকার আপু, আপনার কাছে এসে জানতে চাই যে স্বাস্থ্য খাতে বা ডায়েটিশিয়ান হিসেবে যে আপনি নিজের জীবনকে যুক্ত করবেন, তো সেটা আসলে কবে থেকে প্ল্যানিং ছিল বা কিভাবে আসা হলো? এটা একটু ব্যক্তিগত হয়ে গেল না? হালকা একটু ব্যক্তিগত। আচ্ছা, যা হোক, আমার ইন্টার হোম ইকোনমির, আমি ইন্টারে হোম ইকোনমি থেকে পড়ালেখা করেছি। লালবাগ আমার দাদুর বাড়ি, তো ওভাবেই আসলে খুব গুছানো একটা কলেজ। আচ্ছা, তাই না? হোম ইকোনমি ছোট্ট একটা গেট দিয়ে আমরা দেখতাম, আমার খুব ফ্যান্টাসি ছিল। আমরা যখন নিউ মার্কেটে যেতাম এই কলেজটাকে নিয়ে আমার ফ্যান্টাসি ছিল। তো যা হোক, ইন্টারে যখন ভর্তি হব আমি অত বেশি ফর্ম নিইনি। আমার এই কলেজটার প্রতি খুব ভালোবাসা, আমি জানি না কেন খুব ভালোবাসা কাজ করতো। আমার চাচাতো বোন পড়তো ইডেনে, তো আমি ইডেন নিয়ে আমার খুব ছিল না, কিন্তু আমার হোম ইকোনমি নিয়ে খুব ছিল। তো আমি বলছি আমি এখানে ভর্তি হব, এখানেই ভর্তি হলাম। তারপরে তো চারুকলা নিয়ে খুব ফ্যান্টাসি ছিল, চারুকলায় কোচিংও করেছি। চিটং চারুকলায় আসছিল চিটং ভার্সিটিতে, কিন্তু ঢাকা ভার্সিটিতে আসিনি প্রথমবার। আচ্ছা, তো ইউজুয়ালি সবাই সেকেন্ডবার ট্রাই করে, কিন্তু আমি আর সেকেন্ডবার ট্রাই করি নাই। যেহেতু ফুড অ্যান্ড নিউট্রিশনে এসে গেল অনার্সের সময়, তো এখানেই ভর্তি হলাম, পড়তে থাকলাম, পড়তে হবে এই ভেবেই পড়া। আর এখন প্রেক্ষাপট আসলে নিউট্রিশনিস্ট খাতে অনেক পরিবর্তন হয়েছে, অনেক পজিটিভ প্রেক্ষাপট আসছে, অনেক কাজের পরিধি বাড়ছে, মানুষ অনেক সচেতন হয়েছে, যেটা আমি যখন পড়ছিলাম তখন এতটা ছিল না। একদম মানে এত প্ল্যানিং ছিল না যে একদম নিউট্রিশনিস্টে হব, আসলেই প্ল্যানিং ছিল না। তো আমি যখন মাস্টার্স করছি তখন শাওল হার্ট সেন্টারে পার্ট টাইম, তখন তো আমি অলরেডি নিজেই এডুকেশন আছি। তো সকালে ক্লাস, ওকে 4টা থেকে একটা শিফট আছে শাওল হার্ট সেন্টারে, এটা স্কার্ডন গার্ডেন, 26 স্কার্ডন গার্ডেন। তখন মোহন রায়হান স্যারের কাছে গেলাম, তো স্যার বললো একটা কবিতা বলো। তো ওকে গুড, কবিতা আবৃত্তি করলাম। স্যার বললো ওকে কালকে থেকে জয়েন করো। বাহ। তো ওভাবেই পরে কি কখনো জানতে পেরেছিলেন যে কবিতার পারপাসটা কি ছিল? স্যার তো কবি ছিল না, স্যার তো নিজেই লেখক, নিজেই কবি, খুব ভালো লিখেন। মোহন রায়হান ভালো। তারপরে আস্তে আস্তে তো এতটা পথ, অলমোস্ট আমি 15 বছর এই পজিশনে আছি, নিউট্রিশনিস্ট হিসাবে, ডায়েট কনসালটেন্ট হিসেবে আছি কর্মরত। দোয়া করবেন। এবং অভিজ্ঞতার সাথে সাথে আসলে জানার আগ্রহটা পরিসরও অনেক বেড়ে গেছে এই কারণে, কারণ আমি শুনেছি এবং আমি দেখেছি, জেনেছি যে আপনাদের প্রতিদিনই কিছু না কিছু জানতে হয়, পড়তে হয়, এবং পড়াশোনা এখনো থামেনি হয়তো। প্রচুর জিনিস একটা সময় বলতো এটা হয়তোবা পারপাসে পড়ছে না, তারপর হয়তোবা পারপাসেও পড়বে, তারপরেও বলি সেটা হলো একটা সময় আমরা বলতাম যে ভাতের মার ফেলবেন না, বলতাম না অনেকে যে ভাতের মার ফেলবেন না, ভাতের মারে অনেক নিউট্রিশন, আপনি সব পুষ্টি তো ফেলেই দিলেন, ভাতের মার গাললে তো সব পুষ্টি ফেলেই দিলেন। কিন্তু এখন কিন্তু ব্যাপারটা চেঞ্জ হয়ে গেছে, এখন কিন্তু বলা হয় যে বেশি করে পানি দিয়ে ভাত রান্না করবেন এবং মার ফেলে দিবেন, কারণ আমাদের পানিতেও কিছু আদার্স এলিমেন্ট আছে যেটা আমাদের শরীরের জন্য ভালো না। আবার চালেও দেখা যাচ্ছে এত বেশি মারাই কাটাই
অনেক বেশি প্রিজার্ভেশন, এত কিছু অ্যাডিটিভস সেটা আবার ঢুকে যায়, ফেলে দেয়ার এটাও এখন। Okay. চলে যাও। এটার জন্য বলে যে মাঠটা ফেলে দেন। তো প্রতিনিয়ত সময়ের সাথে সাথে চেঞ্জ সব আসছে। change হচ্ছে, এসে অনেক কিছু ফৌজিয়া change আপুর হচ্ছে। জার্নিটা নিয়েও শুনবো একটা বিরতির পরে এসে। অবশ্যই একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে এসে আরো অনেক আড্ডা হবে, সাথে থাকুন। ছোট্ট একটা বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। এবং এই সময়টায় আমরা সুস্থতা নিয়ে কথা বলছি, নানান রকম অভ্যেস নিয়ে কথা বলছি। দুজন নিউট্রিশনিস্ট আমাদের সাথে আজকে যুক্ত হয়ে আছেন এবং আপনাদের নানান প্রশ্ন, নানান আগ্রহের জায়গা, কোনো জানার কমতি থাকলে সেই জানাটা একটু শুধরে নেওয়া, সব কিছুর সুযোগ আজকে রয়েছে। এছাড়াও আমি একটু জানতে চাই ফৌজিয়া আপুর সম্পর্কে, যে এই যে নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ান হিসেবে নিজের জীবনটাকে এখন এগিয়ে নিয়ে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আসলে কেন স্বাস্থ্য খাতে আপনার আসলে আগ্রহ ছিল বলে মনে হলো? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। আসলে স্বাস্থ্য খাতের বিষয়টা আমাদের যাদের মানে 90 দশকের দিকে যাদের জন্ম, আচ্ছা, আমাদের কিন্তু ছোট থেকেই ফ্যামিলিগতভাবে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই একটা জিনিস বাবা মারা হচ্ছে গিয়ে আশা করতো যে ছেলে হলে হচ্ছে ইঞ্জিনিয়ার, মেয়ে হলে ডক্টর। এটা আমাদের মাথার ভেতরে সেট করে দেয়া ছিল একরকম। তো ছোট থেকে শুনে শুনে বড় হয়েছে যে মেডিকেলে পড়তে হবে। তো আসলে মেডিকেলে আনফর্চুনেটলি যখন মিস করলাম, তারপর মাঝে আরও কিছু জায়গায় পরীক্ষা দেওয়া হয়েছে। আমার চিটং ভার্সিটিতে এসেছিল, সিলেট ভার্সিটিতে এসেছিল, বাট আসলে আমার যেহেতু হোম ডিস্ট্রিক্ট ময়মনসিংহ, সো একটা মানে লং ডিস্টেন্স, তো বাবা মা আসলে এত দূরে দিতে খুব টেন্স। তো যখন এখানে পরীক্ষাটা দিলাম, দেওয়ার পর আমার মেইন টার্গেটই ছিল আসলে ফুড অ্যান্ড নিউট্রিশন। এখানে আসলে ফুড অ্যান্ড নিউট্রিশন না হলে হয়তো আমার পড়া হতো না। তো ফুড অ্যান্ড নিউট্রিশন ফরচুনেটলি আসলো যখন, তো তখন আমার মনে আছে আমি হচ্ছে যেদিন এখানকার নিউজটা পেলাম, আমি তখন হচ্ছে গিয়ে সিলেট ভার্সিটিতে আমি অলরেডি অবস্থায় ভর্তি হওয়ার জন্য মানে ওয়েট করছি। তো যখন জাস্ট আমার কাছে ফোন গেল যে ওখানে এসছে এবং সিরিয়াল যেহেতু ফার্স্টের দিকে ফুড অ্যান্ড নিউট্রিশন আসবে, তো আমার আম্মু তখন চোখ বন্ধ করে রওনা দিয়েছে আপনার থেকে সিলেট থেকে। আম্মু আমি ছিলাম একসাথে সিলেট ভার্সিটিতে। তো তখন আমরা রওনা দিলাম যে পরদিনই হচ্ছে আবার এসে এখানে আমার মানে ভর্তির কার্যক্রম যেটা। তো আমরা যখন আসলে স্টার্ট করি তখন হচ্ছে নিউট্রিশন সেক্টরটা এতটা ডেভেলপ ছিল না। তবে যেহেতু হেলথ রিলেটেড এবং ছোট থেকে যেটা আমাদেরকে বোঝানো হয়েছে যে হেলথ রিলেটেড জিনিসগুলোতেই মানে আমাদের আগ্রহ বেশি ছোট থেকেই তৈরি হয়েছে, যেহেতু ডক্টরের কথা বলেই ফ্যামিলিগতভাবে একটা করা ছিল। তো চিন্তা করলাম যে ঠিক আছে, হেলথ রিলেটেড কোনো কিছুতে যাচ্ছি, ইনশাল্লাহ দেখি কি হয়। তারপর ভর্তি হলাম, তখন আসলে অ্যাপোলো স্কয়ার এমন হসপিটালগুলো ছাড়া তেমন একটা ছিল না। আচ্ছা, তো যখন পড়তে পড়তে দেখা গেল যে অনেকটা টাইম ক্রস করে ফেলেছি, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, তখন দেখলাম যে না, সেক্টরটা আসলে ডেভেলপিং। এবং তখনই যে পড়াশোনার ভেতরে একটা মজা পেয়ে গেলাম, যে সায়েন্টিফিক বিষয়গুলো যখন হচ্ছে বুঝতে শুরু করলাম, এবং আমরা খাচ্ছি এর ভেতরেও সায়েন্স চারিদিকে। তখন মনে হলো যে না, আসলে এই ফিল্ডটা। এবং আমার পরবর্তীতে বাবা মার ইচ্ছা ছিল যে হয়তো গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করা, বাট আমার ডিটারমিনেশন কেন যেন ছিল যে আমি হচ্ছে ক্লিনিক্যাল প্র্যাকটিসটা করব। এটা পড়তে পড়তে একটা সময় একটা ফ্যাসিনেশন তৈরি হয়ে গেছে যে ক্লিনিক্যাল প্র্যাকটিসটা আমি করতে চাই আসলে। আচ্ছা, বাহ বাহ, বেশ চমৎকার। অ্যান্ড উই আর গ্ল্যাড দ্যাট ইউ ডিড, কারণ আপনি করেছেন বলেই যে আজকে আমরা এত সুন্দর একটা আড্ডা দিতে পারছি। সেহেলি আপুর কাছে এসে জানতে চাই যে অনেক রকম পেশেন্ট আসে আপনার কাছে, সব থেকে বেশি কমন একটা প্রবলেম যেটা নিয়ে সবাই আসে, সেই প্রবলেমটা কি? অ্যাসিডিটি। আচ্ছা, অ্যাসিডিটি তো একদম কমন। এখন ডায়াবেটিকের প্রবণতা অনেক বেড়েছে, হাইপারটেনশন অনেক বেশি উচ্চ হারে পাই। আর আমার ক্লিনিক্যাল বেস হার্ট ডিজিজ নিয়ে বেশি কাজ করা হয়েছে। যেহেতু আমি বললাম আমি প্রথমেই শুরু করেছি শাওল হার্ট সেন্টার দিয়ে, তারপর AFC ফর্টিস হার্ট ইনস্টিটিউটে ছিলাম, তারপর ভাইবসে ছিলাম কিছুদিন, সৌন্দর্য চর্চা, আর এখন আছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি PLC-তে। তো এখনের জবটা ডিফারেন্ট। ইয়াং ওয়ান কর্পোরেশনেও ছিলাম, ওই জবটা আর ওয়ালটন জবটা সেম। লং জার্নি দ্যাট ইউ হ্যাড। আলহামদুলিল্লাহ 15 বছর। তবে এই যে যেখানেই থাকি, আমার তো এখনও পেশেন্ট আসে, আমার ওয়ালটনেও পেশেন্ট আছে, বাইরেও পেশেন্ট আছে। রোদেলা ডায়েট থেরাপি আমার অনলাইন পেজ, দেন পেশেন্ট তো আসেই, আপুরা আছে, আপুরা রেফার করে। আমাদের ভেতর আবার এটা হয়, কাছাকাছি যে থাকে আমরা ওকে ট্যাগ করে দিই যে এই নিউট্রিশনিস্টের কাছে আপনি যেতে পারেন। তো যেটা পাচ্ছি এখন পর্যন্ত, হ্যাঁ অনেক বেশি কিডনি ডিজিজ, হার্ট ডিজিজ, কমন ডিজিজ হলো হাইপারটেনশন, অ্যাসিডিটি,
মেয়েদের হরমোনাল ইনব্যালেন্স, পিসিওডি খুব খুব কমন। এখন তো অনেক বেশি পিসিওডির চেয়েও অনেক বেশি মারাত্মক লেভেল, যে অনেকের কনসিভ হচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, ওভারওয়েট। এটা কি এই সময়ের কারণে আরো বেশি হয়েছে? এইদিকে তো হ্যাঁ, ফুডের জন্য অনেক ওভারওয়েটের কারণে অনেকে কনসিভ করতে অসুবিধা হয়, এরকম কিছু? এত বেশি মনোসোডিয়াম গ্লুটামেট মানে টেস্টিং সল্ট, আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে এত অ্যাডিটিভস যুক্ত খাবার খাই যে সমস্যাগুলো তো এইভাবেই হবে। ভেতরকার ব্যাপারগুলো তো আমরা দেখতে পাই না, হয়তোবা টেস্ট লাগছে, মুখরোচক, খেয়ে ফেললাম, কিন্তু কি কি এলিমেন্ট দিয়ে এটাকে প্রসেস করা হয়েছে, নামে একটা এলিমেন্ট যেটা সব খাবারে দেয়া হয়, গুরুত্বপূর্ণ। আর এই জন্যই তো সমস্যাগুলো বাড়ছে। মানে ছোট ছোট জিনিস আমরা খাবার খাওয়ার সময় হয়তো খেয়ালও করি না, এবং আমরা মজা লাগছে খেয়ে নিচ্ছি, কিন্তু এভরিডে এটা কনজিউমের কারণে এটা যে মানুষের ভেতরে বেড়ে গেছে। আচ্ছা, মানে এগুলোর কারণে ওই যে ট্রান্স ফ্যাট, ওই যে তেলের ব্যবহারের কারণে ট্রান্স ফ্যাট হচ্ছে, এরকম নানান কিছু বাড়ছে। আর এগুলো না একটা ডিজিজ আর একটা ডিজিজের সাথে মানে রিলেট। ডায়াবেটিককে তো সবসময় মাদার অফ ডিজিজ বলা হয়, তো ওইটার তো আলাদা ইস্যুস। মানে ডায়াবেটিক হলে দেখা যাচ্ছে যে সব রকম কিছুই আসতে থাকে, ত্বরান্বিত করে দ্রুত, অন্যান্য ডিজিজগুলিকে ত্বরান্বিত করে, ইমিউনিটি কমে যায়। কিন্তু আপনি হার্ট ডিজিজ যারা আছে, আপনি কমনলি পাবেন যে ওনার হাইপারটেনশন আছে, একদম কমনলি, উনি অবভিয়াস, ঠিক আছে? হয়তো কিছু কিছু ক্ষেত্রে অবভিয়াস থাকে না, তাও কিন্তু হার্ট ডিজিজটা দেখা যায়। আর হার্ট ডিজিজের সাথে আপনি ইউরিক অ্যাসিডও আবার পেয়ে যাবেন। আবার ইউরিক অ্যাসিড যারা আছে, ওর কিডনিতে প্রবলেম পেয়ে যাবেন, যে ওনার ক্রিয়েটিনিন ইনব্যালেন্স আছে, ঠিক আছে, ওনার ইলেকট্রোলাইট ইনব্যালেন্স আছে, পেয়েই যাবেন। মানে এগুলো না একটা আরেকটার সাথে রিলেট করে। তখন আপনি যখন ডায়েট মেনটেন করবেন, ডায়েট ক্রিয়েট করবেন, তখন 2-3টা ডিজিজকে মাথায় রেখে আপনাকে ডায়েট, আচ্ছা, সেটা একটা প্ল্যানিং করাটা আসলে ইম্পর্টেন্ট। এদিকে ফ্লোরা আপুর কাছে যদি আসি, তার কাছে সেটা শুনতে চাই যে আপনার কাছেও নিশ্চয়ই কিছু প্রবলেম আছে যেগুলো খুব ফ্রিকোয়েন্ট আসতে থাকে, তো এখনকার সময়ে সবথেকে জনপ্রিয় শারীরিক সমস্যাগুলো কি কি? এখনকার সময় আমি প্র্যাকটিস করতে গিয়ে আমি আসলে মেইনলি হসপিটাল বেসিসে বসি, যেখানে আমি ময়মনসিংহ ডায়াবেটিক হসপিটালে বসি। সো সেখানে আমার সব পেশেন্টই ডায়াবেটিক, যেহেতু হসপিটালটাই ডায়াবেটিস হসপিটাল। এছাড়া যদি আমি প্রাইভেট প্র্যাকটিসের কথা বলি, যেখানে সব ধরনের পেশেন্ট আসার সুযোগ আছে, চেম্বার আমি বসি পপুলারে ময়মনসিংহ ব্রাঞ্চে। তো ওখানে আমি সবচেয়ে বেশি কমনলি যে পেশেন্ট পাই, সে পেশেন্ট হচ্ছে ওবেস বা ওভারওয়েট পেশেন্ট। এটা একদম আমার কাছে এখন মনে হয় যে জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মানে এই যে স্বাস্থ্য বেড়ে যাওয়া বা মোটাত্ব যেটা, সেটা আসলে এখনকার সময় ইভেন শুধু আমাদের দেশে না, কিন্তু এশিয়ান কান্ট্রিতে না, আমেরিকান কান্ট্রিগুলো যেগুলো আছে আরো বেশি। তো সবাই দেখি যে এই বিষয়টায় ওভারওয়েট প্রবলেমটা বেশি, এবং ওভারওয়েট রিলেটেড প্রবলেমগুলো যেহেতু ওভারওয়েট পেশেন্ট পাই, সেহেতু আপনার হাইপারটেনশন বলেন, হার্ট ডিজিজ বলেন, বিশেষ করে আপু যেটা বললো যে কনসিভ হচ্ছে না, মেয়েদের এখন জটিলতাটাই তৈরি হচ্ছে আপনার ওভারওয়েট থেকে। পিসিওএস এর প্রবলেম কমনলি, থাইরয়েড ইস্যু থাকে, তো তখন দেখা যায় একটা লং টাইম 10 বছর হয়ে যাচ্ছে, 5 বছর হয়ে যাচ্ছে, যখন হচ্ছে গিয়ে আপনার কনসিভ করতে পারছে না। এবং আসলে পিসিওএস এর মেইন হচ্ছে সলিউশনটাই, ডক্টররাও যখন ট্রিটমেন্ট দিয়ে আমাদের কাছে রেফার করেন, তখন কিন্তু ওনারাও বলে দেন যে আমি মানে মেডিসিনের ট্রিটমেন্ট দিয়ে দিলাম, কিন্তু আপনি যদি একটা লিমিটেড ওয়েটের মাঝে না আসেন, আপনার কিন্তু এটা টোটাল মিনিমাইজ হওয়া পসিবল না। তো তখন হচ্ছে গিয়ে ওনাদের মানে ওয়েট লসের কথা বাধ্য হয়েই চিন্তা করতে হয়, কারণ আসলে কনসেপ্টটা তো জাস্ট কিছু পেশেন্ট আসে যে যারা হয়তো ফিটনেস সচেতন, তারা ফিট থাকতে চায়, বাট যারা আসলে কনসিভের জন্য ট্রাই করে 5 বছর 10 বছর, আমার এমন এক পেশেন্ট আছে 16 বছর যাবত হচ্ছে ট্রাই করছে, তো তার জন্য কিন্তু এটা জীবন মরণ একটা সমস্যা। তো তখন হচ্ছে গিয়ে এই টাইপের পেশেন্টগুলো, যেমন গাইনোকোলজিস্ট যারা আছে প্র্যাকটিস করে, ওনাদের রেফার করা পেশেন্ট পাওয়া যায়। তারপর হচ্ছে কিডনি পেশেন্ট পাওয়া যায়, যারা প্র্যাকটিস করছেন ওনারাই রেফার করে। কারণ হচ্ছে আসলে যদি ডায়েটটা ঠিক না থাকে, আপনি মেডিসিন নিচ্ছেন ক্রিয়েটিনিন লেভেল কমানোর জন্য, বাট এমন ফুড আপনি গ্রহণ করছেন যেগুলো আপনার হচ্ছে কি ক্রিয়েটিনিন লেভেল বাড়াচ্ছে, তাহলে কিন্তু আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না, আলটিমেটলি কোনো গোলই অ্যাচিভ হচ্ছে না। তো সেক্ষেত্রে কি করা যায় সেই বিষয়ে আসবো, এবং কি ধরনের স্বাস্থ্য রুটিন মেনটেন করা যায় সেটা হালকা করে শিখেও নেব অবশ্যই। তবে একটা বিরতির পর নিয়ে নিচ্ছি একটা বিরতি।
ছোট্ট একটা বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। এবং পুরো একটা সময় জুড়ে আমরা সুস্থতা, স্বাস্থ্য এই সব কিছু নিয়েই কথাবার্তা বলছি। এবং আজকে আমাদের জুমের বন্ধুরাও কিন্তু ইতোমধ্যেই যুক্ত হয়ে যাবার সময় হয়ে গেছে এতক্ষণে। আমি চাইবো যে সবাই স্ক্রিনে দেখানো জুমের আইডি এবং পাসওয়ার্ড ফলো করে চলে আসবেন আমাদের সাথে আড্ডা দিতে। এবং আমরা যাদের সাথে কথা বলছিলাম তারা তো আমাদেরকে নানান কিছু জানাচ্ছেনই। তো সেই ক্ষেত্রে একটা খুব সমস্যা বলছিলাম, একটা সমস্যা যেটা ওবিস বা ওবিসিটি যেটাকে বলে, সেই সমস্যা নিয়ে প্রচুর মানুষ আসে। এটা ছাড়াও মেয়েদের বন্ধ্যাত্বজনিত যে সমস্যাগুলো সেগুলো ভীষণ বেড়ে গেছে। তো এই ক্ষেত্রে এখন যে মানুষ নানান রকম ডায়েট ফলো করছে, তো কিছু রেগুলার কিছু আছে যেটা সবাই একটু হালকা করে মেনটেন করতে পারে যাতে একটু ওয়েট আসলে না বাড়ে, বা হালকা কিছু অভ্যেস আছে কিনা স্বাস্থ্যের? আচ্ছা, মানে এই কোশ্চেনটা এত কমন কোশ্চেন হয়ে গেছে যে এটা বোধহয় এভরিওয়ানের মনের ভেতরে আসে যে কিভাবে সবাই একটা জিনিস ফলো করে ভালো হয়ে যাবে কিংবা ঠিক থাকবে, সুস্থ থাকবে। আসলে ব্যাপারটা এমন না, ঠিক আছে? আমি অ্যাজ এ নিউট্রিশনিস্ট আমি বলবো যে আমরা দেখতে যেমন প্রতিটা মানুষের চেহারা ভিন্ন, চোখ ভিন্ন, নাক ভিন্ন, দেখতে যেমন প্রতিটা মানুষ ভিন্ন, একজন আরেকজনের সাথে ম্যাচ করে না, এমন আমাদের ভেতরকার ব্যাপারগুলিও ভিন্ন। খাবার একই খাবার, আমার সাথে যেভাবে ট্রিট করবে আপনার সাথে সেইভাবে ট্রিট করবে না, সেম ফুড, ঠিক আছে? এটার জন্য আপনার যখন কোনো প্রবলেম হবে, আপনি যখন কোনো অসুখ নিয়ে কনসার্ন থাকবেন, কোনো ডিজিজ নিয়ে কনসার্ন থাকবেন, কিংবা আপনি ওয়েট নিয়ে কনসার্ন আছেন, তখন অবশ্যই আপনার বিশেষজ্ঞ কারোর সাথে পরামর্শ করে একটা হেলদি ফুড চার্ট, ডায়েট চার্ট আর লাইফস্টাইল মডিফিকেশনটা করে নেবেন। আচ্ছা, একজনের সাথে আরেকজনের অবশ্যই মিলবে না, ওই কাস্টমাইজড ডায়েট চার্টটাই দরকার, একদমই মিলবে না, প্রতিজনের জন্য ভিন্ন ভিন্ন হবে। তবে এটা খুবই স্বাভাবিকতা যে আপনি যত বেশি হেলদি ওয়েতে লাইফ লিড করবেন তত আপনি সুস্থ থাকবেন। খাবারের ক্ষেত্রে হেলদি ওয়ে কি, যে আমি ওভার ক্যালোরি যুক্ত খাবার খাবো না, খুব বেশি তেল মশলাযুক্ত খাবার খাবো না, আর্টিফিশিয়াল খাবার যতটা পারি অ্যাভয়েড করব, যত পারি ন্যাচারাল ফুড গ্রহণ করব। পানির ব্যাপারে ডিহাইড্রেশনের একটা কমন ব্যাপার এখন আমরা জানি, ডিহাইড্রেট হয়ে যায়। তো আমরা এই ডিহাইড্রেটের ব্যাপারে কিন্তু একটা সময় বলতাম যে প্রচুর পানি পান করবেন, কিন্তু এখন আবার কি হয়েছে, ওভার হাইড্রেট হয়ে যাচ্ছে, মানুষ এত পানি খাচ্ছে যে ওভার হাইড্রেট হয়ে যাচ্ছে। সো এখন আবার মাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে যে আপনার ওয়েট এত, আপনি সারাদিনে এতটুকু এত লিটার পানি পান করতে পারবেন, রাইট? আবার একবারে আপনি সবটুকু পানি পান করবেন না, আধা ঘন্টা কি 25 মিনিট কি 20 মিনিট পর পর এক গ্লাস পানি, 200 ml 250 ml। তো এই যে ধারাবাহিকতাটা, এই যে পরিবর্তনগুলো, এগুলো তো প্রতিটা মানুষের জন্য ভিন্ন হয়, একজনের সাথে আরেকজনের ম্যাচ করছে না আর করবেও না, প্রতিটা মানুষ ভিন্ন। কিন্তু গুড ওয়েটা তো সবার সেম, আমরা সবাই যেহেতু মানুষ, গুড ওয়েটা সবার সেম। তো আমরা গুড ওয়েতে থাকার চেষ্টা করব, সেটা হোক ফুড সিলেকশনে, হোক লাইফস্টাইল মডিফিকেশনে। আপনি দেখেন যে আমি যদি আর্লি ঘুমাই, এটা তো প্রতিটা মানুষের জন্য ভালো, যে আমি আর্লি ঘুমাচ্ছি, আমি অনেক বেশি ইন্টারনেট দুনিয়াতে নাই, অনেক বেশি টেলিভিশনের সামনে নেই, তাই না? এটা তো সবার জন্য ভালো, এটা শুধু মানে এটার জন্য আলাদা আলাদা কোনো দরকার নেই, এটা সবার জন্য ভালো, যেহেতু আমরা প্রতিটা মানুষ। তো যেই ওইটাতে আর্লি ঘুমাবো, আর্লি উঠবো, এটা খুব কমন ওয়ে। এক্সারসাইজ করব, অ্যাক্টিভ থাকবো, কাজ করব, একটু হাঁটার অভ্যাস, হ্যাঁ আমরা হাঁটাহাঁটি করব, নর্মাল লাইফ লিড করব। অনেক বেশি রিল্যাক্স লাইফ যদি লিড করি, অভ্যস্ত তো হবই। আমার অ্যাক্টিভিটিস লো, আমার মেটাবলিজম লো, তাহলে আমি অবভিয়াস হব না তো কি হব, আমার কমপ্লিকেশন আসবে না তো কি আসবে। এর জন্য আমাদের সব কিছু মিলিয়ে হেলদি ওয়েতে থাকতে হবে, স্বাস্থ্যকর ওয়েতে থাকতে হবে, যেটা সবার জন্য ভালো। এই সবার জন্য ব্যাপারটা, এই কমন ব্যাপারটা কমন থাকবে এবং এইটা সবাই মেনটেন করতে পারবে, যে আমি যতটা পারি কারণহীন মোবাইলের সাথে এঙ্গেজ থাকলাম না, স্ক্রিনের সাথে এঙ্গেজ থাকলাম না, নিজেকে একটু সময় দিলাম, ফ্যামিলিকে একটু সময় দিলাম, কথা বললাম, কিছু কাজ, কিছু নিজের কাজ নিজেই করে নিলাম, কিংবা অন্য কেউ কাজ করছে ওকে একটু হেল্প করে দিলাম,
এটা তো ভালো। একেবারেই তাই। আরো শুনবো অবশ্যই। ফ্লোরা আপুর কাছে আসি। ইদানিং সুপার ফুড যেরকম ইদানিং চিয়া সিড ভীষণ পপুলার, তারপরে মানুষ মোরিঙ্গা খায় ডায়াবেটিক রোগীদের জন্য। ফেসবুকেও বলা হচ্ছে, নানান জায়গায় বলা হচ্ছে যে প্রচুর মোরিঙ্গা খেয়ে ফেলবেন, তাহলে ডায়াবেটিক রোগের জন্য খুব ভালো। এদিকে নানান প্রকার বীজ আছে, আবার খেজুর দিয়ে নানান রকম বরফি বানানো হচ্ছে, যেটাকে বলা হচ্ছে খুব হেলদি সুগার কনজাম্পশন। তো এই টাইপের যেই ইদানিংকার পপুলার সুপার ফুড আছে, এগুলোর আসলে কতখানি প্রয়োজনীয়তা আপনার মনে হয় আছে মানুষের জীবনে? আচ্ছা, ধন্যবাদ। আসলে আমি এখন যেটা বুঝি, প্র্যাকটিস করতে গিয়ে বা নিজের বা সামাজিক যে লাইফটা আছে সেখানে অনেকের সাথে কথা হয়, তো সে জায়গা থেকে আমি বুঝি যে মানে আমাদের সবাই এখন খুব সোশ্যাল মিডিয়ার প্রতি খুব একটা আগ্রহ কাজ করে। অর্থাৎ হচ্ছে গিয়ে আমি হেলদি একটা লাইফস্টাইল আমি মেনটেন করছি, অথবা আমি ভালো একটা ডায়েট মেনটেন করছি। এটার চেয়ে আসলে ওই যে অমুক জায়গায় দেখেছি এটা খেলে এটা খেলে হচ্ছে গিয়ে খুব ভালো হবে, এটার এই উপকারিতা। এখন আসলে আমাদের দেশে পুষ্টিবিদ আমরা যারা প্র্যাকটিস করছি, আমার মনে হয় ঘরে ঘরে পুষ্টিবিদ আছে একজন করে। হ্যাঁ, সবাই আসলে গুগল থেকে দেখে, না হলে সোশ্যাল মিডিয়ার অ্যাড দেখে কিনে আনছে। হ্যাঁ, এগুলো যে গুরুত্ব নেই আমি তা কিন্তু বলছি না, বাট আমরা যে নর্মাল লাইফস্টাইল থেকেও এই জিনিসগুলো মেনটেন করতে পারি, এটার চেয়ে আসলে যখন অ্যাডগুলো দেখানো হয় ওটা কিন্তু ওভাবেই দেখানো হয় যেন এটার সেল বাড়ে বা এটার মার্কেটিংটা ওভাবে হয়, যার কারণে আমরা কিন্তু ওটার প্রতি খুব এফেক্টেড হয়ে যাচ্ছি। তো আমি বলবো যে আর এটা তো সবাই আসলে এফোর্ড করতেও পারছে না। আমি কিন্তু প্রত্যেকটা সুপার ফুডই কিন্তু বেশ একটু এক্সপেন্সিভ আছে, এক্সপেন্সিভ থাকে। তো আমার যেহেতু বাংলাদেশ, আমি কিন্তু আমার দেশটা কিন্তু খুব উন্নত কোনো দেশ না, সো আমার কিন্তু ফিনান্সিয়াল কন্ডিশন যার ভালো তার কথা যেমন চিন্তা করতে হবে, একটু লো যার তার কথাও কিন্তু চিন্তা করতে হবে, কারণ আমরা কিন্তু সব লেভেলের পেশেন্টই আমি চেম্বারে আমরা দেখছি। তো আসলে তাদের জন্যই সুপার ফুডগুলো মেনটেন করা কিন্তু খুবই এক্সপেন্সিভ হয়ে যায় তাদের জন্য। তো আমি বলবো আসলে হেলদি একটা ডায়েট যদি মেনটেন করা হয়, যেমন আমাদের প্র্যাকটিসে গিয়ে আমি যা দেখেছি, আমাদের এখন মানুষের ব্রেইনেই এটা ঢুকে গেছে যে কার্বোহাইড্রেট আমাদের শত্রু। হ্যাঁ, সবাই একটু কার্বটাকে অ্যাভয়েড করতে চায়। কার্বোহাইড্রেটটা আমাদের শত্রু হয়ে দাঁড়িয়েছে, বাট এটা কিন্তু আমার বডির জন্য নিডেড। আমার বডি কাজ করবে, না হলে কিন্তু যে সুষম খাদ্যের 6টা জায়গা কমপ্লিট হচ্ছে না। আমি ডায়েটিশিয়ান হিসেবে যেটা বলবো যে আমি কোনো ফুড গ্রুপ থেকে খাবার বাদ দেওয়ার পক্ষপাতী না। আমি অবশ্যই প্রত্যেকটা ফুড গ্রুপ থেকে খাবার গ্রহণ করব। সেটা আমার হচ্ছে গিয়ে আপু যেমন বললো বিশেষজ্ঞের কাছে যেতে হবে, এই কারণেই যে উনি জানে যে আপনার ওই ডিজিজ কন্ডিশনে, ওই ডিজিজ কন্ডিশনে অথবা আপনার বডির সেই কন্ডিশনে আপনাকে কোন পার্ট থেকে কতটুকু দিতে হবে। এটা রেশিও কম বেশি হতে পারে, বাট টোটালি কোনো গ্রুপই অফ হয়ে যাবে না। তো এটা আমি পেশেন্টদের, বিশেষ করে ওবিস, যেটা আমি বললাম যে পেশেন্ট আমি সবচেয়ে বেশি পাই, তো তাদের মাঝে আমি দেখেছি। তারপর খাবারটা স্কিপ করার একটা মানে টেন্ডেন্সি। ম্যাডাম আমি তো হচ্ছে সকালের খাবারটা খাচ্ছি না, আমি ব্রেকফাস্টটা স্কিপ করছি, আমি একদম গিয়ে দুপুরে খাচ্ছি। আলটিমেটলি হয় কি, যখন সকালের খাবারটা না খাওয়া হয় তখন কিন্তু ব্রেইনে একটা সেট আপ থাকে আমি কিন্তু খাইনি সকালে, তখন দুপুরে গিয়ে মনে হয় যে একটু বেশি খেলে মনে হয় কোনো সমস্যা হবে না। এত ক্ষুধার্ত থাকে যে লং টাইম আসলে বেশি না। লং টাইম যখন মেটাবলিজমের একটা বিষয় আছে, আমরা কিন্তু যখন হেলদি ওয়েতে আমরা যখন ডায়েট চার্টটা করি, কমনলি যেমন কিছু কথা আপনি জিজ্ঞেস করছিলেন যে কমনলি সবার ক্ষেত্রে মেনটেন করার মতো কিছু কথা, আমরা কিন্তু খাবারটা কয়েক বেলায় ভাগ করে দিই। অর্থাৎ ক্যালোরিটা একসাথে অনেকটা না নিয়ে ভাগ করে ছোট ছোট হচ্ছে গিয়ে পার্টে নেয়া। সকালের খাবারটাই দেখা যাচ্ছে ব্রেকফাস্টের পরে আমরা একটা মিড মর্নিং রাখছি, অর্থাৎ এই যে সকাল থেকে দুপুরের গ্যাপে, অর্থাৎ ব্রেকফাস্ট থেকে লাঞ্চের গ্যাপে যে ক্ষুধাটা আপনার তৈরি হচ্ছে, আপনাকে মিড মর্নিংয়ে হালকা একটা স্ন্যাক্স, লো ক্যালোরি স্ন্যাক্স, সেটা হতে হবে অবশ্যই হাই ক্যালোরির না, সেটা দিলে কিন্তু আপনার সেই ক্ষুধার চাহিদাটা অনেকটাই কমে যাচ্ছে। তখন কিন্তু লাঞ্চে গিয়ে আপনি মানে খুব বেশি খেতে হবে এরকম টেন্ডেন্সিটা কিন্তু আপনার বডিতে ফিল হচ্ছে না। আচ্ছা, আসলে ডায়েটটা হচ্ছে কিছু ট্রিকি ব্যাপার। আচ্ছা, এবার অনেকে আরেকটা জিনিস থাকে, সেটা হলো যে যারা ওয়েট লস করতে চায়, অনেকে বলে যে তুমি প্রোটিন খাও তাতে তো ওয়েট বাড়বে না। এদিকে মানুষ দেখা যাচ্ছে প্রচুর চিকেন খাচ্ছে, ব্রেড অ্যাভয়েড করছে, এটা ওটা তেল অ্যাভয়েড করছে, অনেকে স্নেহ জাতীয় কোনো খাবারই খাচ্ছে না, একদম ছেড়ে দিচ্ছে। প্রবলেমও হচ্ছে, কিডনি ডিজিজ প্রকোপ বেড়ে যাচ্ছে, হার্টের ডিজিজের প্রকোপ বেড়ে যাচ্ছে। এগুলি কোনো মানে এই ধরনের কোনো কিছু, একটা নিউট্রিশনকে আপনি
অফ করে দিয়ে আরেকটা নিউট্রিশনের উপর অনেক বেশি Dependent ডিপেন্ড হয়ে হয়ে গেলে এটা কোনো গুড ওয়ে না। আচ্ছা। আমি প্রথমেই আপনাকে বললাম তখন আপু যে গুড ওয়েতে থাকতে হবে, এটা হোক ফুড একটা হোক লাইফ স্টাইল। ওকে, আপনি যদি এখন বলেন কার্বোহাইড্রেট মানে আপনাকে ফ্যাট করে দিবে, কার্বোহাইড্রেট অফ থাক, তাহলে প্রোটিন অনেক ভালো, প্রোটিন জমবে না শরীরে, ফ্যাট করবে না, কে বলছে এই ধরনের কথা? এগুলো হলো কি কে যে বলে কুসংস্কার। এটাই আসলে হ্যাঁ, বোঝা যাচ্ছে কুসংস্কার না। এগুলো। এই সেটাই, ধরনের মানে কেউ না ব্যাপার কেউ কিছু না কিছু বলছি। আমরা একটু এখানে আটকে নিই, একটু বিরতি নিয়ে বাকিটুকু শুনবো অবশ্যই। একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে আসছে কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন। বিরতির পরে এই পর্যায়ে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা। জুমের কিছু টেকনিক্যালগত কারণে কিছু মানুষকে মাত্র যুক্ত করতে পেরেছি এবং তাদের সাথে আমাদের গল্প হবে আজকে। কিন্তু একটা কথা রেখে গিয়েছিলাম সেহেলি আপুর কাছে, সেটা হলো এই যে প্রোটিনের অতিরিক্ত ব্যবহার বা যারা এই স্বাস্থ্য কমাতে বাড়াতে চাইছেন তারা সবাই মাংসের দিকে নজর দিচ্ছেন, গরু খাসি সব বাদ দিয়ে শুধু চিকেন খাচ্ছেন, সারাদিন তেল বাদ দিয়ে দিচ্ছেন, ভাবছেন যে মুরগি খেলে মানুষ মোটা হয় না। এটা কি সত্যি কতটুকু? না, যে কথাটা বললেন আপু পুরোপুরি ভুল কথা। আর আমি তো বলবো এখন আমাদের চিকেনের সোর্স কি? পলট্রি, ব্রয়লার, তাই না? এটা কি খুব ভালো মাংস? অবশ্যই সাদা মানে হোয়াইট মিটের কথা আমরা বলি, সাদা প্রোটিন, যত প্রোটিন মানে রেড মিট তো আমরা অফ রাখতে বলি, সেই জন্যই গরু খাসির ব্যাপারটা নেগেটিভ ভাবে আসে। কিন্তু মুরগির ব্যাপারটা যে পজিটিভ ভাবে আসে, কিন্তু এই পজিটিভ কি এতটাই পজিটিভ যে আপনি সব ধরনের খাবারের 6টা মূল পুষ্টি উপাদানের মধ্যে 5টাকে অফ রেখে কিংবা 4টাকে অফ রেখে একটার উপর ডিপেন্ড করে ফেললেন, আর এই মুরগি আপনাকে খুব ভালো গুঁড়োতে স্বাস্থ্য মানে ঠিক করে দিবে আপনার। এটা কি হয় কখনো? এটা তো তারপরে যে ব্রয়লার মুরগিতে তো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের বিষয়টাও দেখা শোনা যায় নাকি? হ্যাঁ, ব্রয়লার মাংসটা তো অবশ্যই প্রশ্নবোধক কিছু ব্যাপার আছে। আমরা খুব ভালো যে তথ্য এটা থেকে পাই তা তো না, অবশ্যই প্রোটিন এবং সীমিত আকারের ব্রয়লার মাংস, বুকের মাংস আমরাও তো খেতে বলি, আমরাই তো খেতে বলি। তো আসলে আবার গরুর মাংস একদম অফ করে দিতে হবে এমন নয়, গরুর মাংসেও অনেক নিউট্রিশন আছে, গুড নিউট্রিশন আছে যেগুলি মানুষের হেলথে দরকার। আবার যার অ্যালার্জি আছে ওকে বলা হয় যে গরুর মাংস অ্যাভয়েড করবেন, কারণ অ্যালজাইন নামে একটা উপাদান আছে সেটা যাতে না যায়। এইটাই প্রতিটা মানুষের ক্ষেত্রে তো ব্যাপারগুলো ভিন্ন হবে। তখন যে আপু আমি আপনাকে বলছিলাম, এই জন্যই বলেছিলাম যে আচ্ছা প্রোটিনের ব্যাপারটা এত হাইলাইটস হচ্ছে কেন? কারণ প্রোটিন আমাদের কি করে? প্রোটিনের তো একটা রোল আছে, তাই না? দেহ গঠনে সাহায্য করে, আর তো কিছু না। তো এখন একজন এক্সারসাইজ করে, যে খুব মানে কঠোর এক্সারসাইজ করছে মাসেল বিল্ড আপের জন্য, ওর লাগবে প্রোটিন চাহিদা। আমি নর্মাল একজন গৃহিণী ঘরে থাকি, আমার প্রোটিন চাহিদা কি এক? কিংবা আমি স্টুডেন্ট, আমি আমার ক্লাস আছে, আমি ক্লাস করি, নিয়মিত পড়ালেখার একটা ফ্লো আছে আমার, তো আমার জন্য কি প্রোটিনের চাহিদা একজন বডি বিল্ডারের প্রোটিনের চাহিদা সমান? তা তো নয়। তো ব্যাপারগুলো আসলে অনেক বেশি, প্রত্যেকটা বডি সিমিলার অ্যামাউন্ট প্রোটিন বার্ন করতে পারে না। হ্যাঁ, আর কার্বোহাইড্রেট যে সবসময় নেগেটিভ হবে তা তো না। আপনি হাই ফাইবার যুক্ত কার্বোহাইড্রেট অবশ্যই খেতে পারেন, এটা তো বরং ভালো। আপনি যদি ওটস খান, খারাপ কি? ভালো। আপনি প্রসেসড রাইস না খেয়ে হাই ফাইবার রাইসগুলো খান, এটা তো ভালো। হাই ফাইবার মানে লাল চাল, হ্যাঁ, আনকাট চাল, আনপ্রসেসড চাল। এখন তো জিআই, লো জিআই চালও পাওয়া যাচ্ছে, রাইস পাওয়া যাচ্ছে। আমি 2-3টা ব্র্যান্ডের দেখছিলাম, এখন প্রমোশন হয়ে যায়, এটার জন্য বলবো না। একটু জুমে আসবো, একটু জুমের কাছে যাই। নাহিদা নেলি আপু এসেছেন আমাদের সাথে। আমি একটু জানতে চাই যে সুস্থতার ক্ষেত্রে এই রমজানে কোনো আলাদা রকম অভ্যেস করছেন কিনা সুস্থ থাকবার জন্য, সেটা একটু শুনি। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে। আসলে এই রমজানে সুস্থ আসলে ভাজা পোড়া তো বেশি খাওয়া হয়ে যায়, তারপরেও কি করি কি যে সবসময় রাখি, শরবত রাখি, শরবতটা থাকে। আর বিশেষ করে ইফতারি পরে আর ভাতটা খাওয়া হয় না, যেহেতু পেট ভরে যায় ওই টাইমটাতে। খাওয়াটা চেষ্টা করি খুব বেশি যেন খাওয়াটা না খাই। তো মানে খুব হালকা খাবারটা খেতে চাই, যে বেশি ভাজা পোড়াটা যেহেতু খেতে হয় একটু একটু, আর পাশাপাশি ফল, আপনার দুধটা রাখি, ঠান্ডা শরবত, চিরা এগুলো রাখি, তারপরে কলা, পেঁপে এগুলো থাকে।
মানে এই ধরনের স্বাস্থ্যকর ফল চিড়া এগুলোর মধ্যে থাকার চেষ্টা করছেন, এটা বেশ সুন্দর অভ্যাস। আমি না চিড়া খেলে বা ফল খেলে আমার শরীর খুব লাইট ফিল হয়, এটা আমি জানি না কতটুকু স্বাস্থ্যসম্মত, কিন্তু খেলে আমার ভাল লাগে। মমি আপুর কাছে আসি। মমি আপুর কাছে এসে একটু জানতে চাই যে মমি আপু, সুস্থতার ক্ষেত্রে আপনার কোনো আলাদা অভ্যাস আছে কিনা? ধন্যবাদ আপু, আজকের বিষয়টা অনেক সুন্দর, অনেক আর সুস্থতার বিষয়ে আমি যেটা করি, আমি সবসময় ব্যালেন্স ডায়েট করি এবং সবসময় জীবনের প্রথম থেকে আজ এ পর্যন্ত মানে এক নিয়মে চলি। সকালে দেখা যায় রুটি খাই, তারপর 11টার দিকে একটা ফল টল খাই, দুপুরে ভাত খাই, রাতেও অল্প একটু ভাত খাই, এই তো এভাবেই চলে। আর রোজার মধ্যে আরেকটা জিনিস করছি, সেটা হচ্ছে ইফতারির সময় ভাজা পোড়া সবকিছু তো থাকে, তার সঙ্গে একটা মিক্সড খিচুড়ির মতো মানে ভেজিটেবল দিয়ে ওইটা আমি খাই। তাহলে ভাজা পোড়া সবকিছু থাকে, এই অভ্যেসটার মধ্যে হয়তো একটু পরিবর্তন আমাদের নিউট্রিশনিস্টরা আনতে বলবেন, সেই বিষয়ে আসবো। আমাদের একটু শেষের দিকে আছি তো, ছোট করে ফারহানা নার্গিস আপু আপনার কাছেও এসে শুনি যে পরিবারের সুস্থতার ক্ষেত্রে আপনি আলাদা করে কিছু করেন কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখছেন আমার গলার অবস্থা? আহা, সব সিজনটাই খাওয়াতে একটু ঠান্ডা কিছু খেয়ে ফেলতেছি, একটু বেশি কথা বলে ফেলতেছি, এখন একটু কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, এই যে একটু গলার ব্যালেন্সটা হচ্ছে না, মানে প্রত্যেকটা জায়গাতেই আমি এখন কি বলবো অসুস্থ। তারপরও আলহামদুলিল্লাহ ভালো আছি, সবাইকে নিয়ে। ঠান্ডাটা একটু কম খাওয়ার চেষ্টা করতেছি, একটু গরম পানি একটু খাচ্ছি, গরম এখন আমার জন্য এখন সব গরম। আহা, তাহলে আগে আপনি সুস্থ হন, পরে পরিবারের সুস্থতা। আগে আপনাকে সুস্থ হতে দেই, বেশি কথা বলাবো না আজকে। একটু ফ্লোরা আপুর কাছে আসি, যে টিপস আছে কোনো অসুস্থ মানুষটার জন্য? আসলে শরবতটা ওই যে বললাম যে শরবত বেশি খেয়ে ফেলবো, তার মাঝে যখন আপনি রুম টেম্পারেচারের ছাড়া যদি ফ্রিজের হচ্ছে গিয়ে শরবতটা খান, তখন কিন্তু এটার এফেক্টটা যখন লং টাইম না খেয়ে থেকে হুট করে আপনি ঠান্ডা শরবতটা খাচ্ছেন, এটার এফেক্টটা কিন্তু ভয়াবহ। আপনি অ্যাজ ইউজুয়াল টাইমে যখন আপনি সারাদিন খেতে পারছেন, তখন আপনি হচ্ছে গিয়ে ঠান্ডা শরবতটা আপনাকে যতটুকু না এফেক্ট করবে, এই রোজার টাইমটাতে তো আমরা লং টাইম 14-15 ঘন্টা না খেয়ে থাকছি, এই টাইমটাতে হচ্ছে গিয়ে যখন আপনি শরবতটা সাথে সাথে খাবেন, তখন কিন্তু এটার এফেক্টটা একটু বেশিই হবে। তো আপু একটু গরম পানিটা রেগুলার ইউজ করার চেষ্টা করবেন। আর যেহেতু গলার অবস্থাটা একটু বেশি খারাপ, সেহেতু এর সাথে একটু গরম পানিতে যদি গার্গল করতে পারেন, আমার মনে হয় কথা বলতে যে কষ্টটা হচ্ছে, এই কষ্টটা কিছুটা হলেও একটু কমবে। আর একটু ভিটামিন সি জাতীয় খাবার যদি খেতে পারেন, আমার মনে হয় এই জিনিসটা হচ্ছে হ্যাঁ, হিলিংটা খুব দ্রুত হবে। এর জন্য লেবু পানি অথবা আপনি টক জাতীয় যে কোনো ফল আপনি ইফতারে রাখতে পারেন, যেটা আপনার জন্য হেলদিও হবে, প্লাস হচ্ছে আপনার এই যে আপনার মানে ঠান্ডার যে সমস্যাটা হচ্ছে বা আপনার গলার যে খুসখুসে কাশি বা আপনার ভয়েসটা ঠিক মতো আসছে না, এটার যে হিলিং প্রসেসটা এইটা ত্বরান্বিত হবে। আচ্ছা, বাহ, চমৎকার। একদমই শেষ পর্যায়ে চলে আসে, একটা ছোট্ট আনসারের প্রশ্ন করতে চাই। তো ফ্লোরাপুর কাছে আরেকটা প্রশ্ন রাখি, সেটা হলো ইফতারে অনেকে ডিরেক্ট ডিনার খেয়ে ফেলছেন, মানে ভাত খাচ্ছেন, ভাজা পোড়া সব বাদ দিয়ে ডিরেক্ট ভাত খেয়ে ফেলাটা কতটুকু স্বাস্থ্যকর? আচ্ছা, ধন্যবাদ আপু। অনেকে আসলে এটা করে যে হচ্ছে গিয়ে অনেকে মনে করে যে পরে আমি ভাতটা না খেলাম, সরাসরি ভাতটা খেয়ে ফেলাম। ভাতটা খেয়ে ফেলাটা আনহেলদি কোনো বিষয় আমি এটা বলবো না। পরিমিত পরিমাণ ভাত হচ্ছে গিয়ে খেতে পারে, তবে সেখানেও আমি কিন্তু বলবো যে এই যে 6টা ফুড গ্রুপ, আমাদের কিন্তু সকল ধরনের কাজই 6টা ফুড গ্রুপ নিয়ে, তো টোটালি সরাসরি শুধু ভাতের উপর ডিপেন্ডেন্ট না হয়ে ভাতের রেশিও, ভেজিটেবলসের রেশিও, তারপর হচ্ছে প্রোটিন জাতীয় যে জিনিসগুলো থাকবে এবং ভিটামিন মিনারেলস, যেগুলো কিন্তু আমাদের আলোচনায় খুব কম আসে। ভিটামিন এবং মিনারেলস যেটা খুব অল্প পরিমাণ লাগে, কিন্তু যেটার কার্যকারিতা আমাদের বডিতে অনেক বেশি। সো এই জিনিসগুলোতে একটু খেয়াল রাখতে হবে যে আমার যেন এই সবগুলো গ্রুপ থেকে হচ্ছে গিয়ে আপনার খাবারটা, আমার ইফতারের খাবারটা আমি সাজাতে পারি, সাথে শরবত থাকলো বা খেজুর থাকলো, সবজি থাকলো, সবকিছু সহ। সেহেলি আপুর কাছে আসি। সেহেলি আপুর কাছে এসে জানতে চাই যে অনেকে সয়াবিন তেলটাকে অস্বাস্থ্যকর মনে করেন, এদিকে তারা মনে করছেন যে আমি অলিভ অয়েলে রান্না করি, বা অনেকে মনে করছেন অলিভ অয়েল বাদ দিয়ে সরিষার তেলে রাঁধলে হয়তো বেশি ভালো হবে। তো কোনো একটা তেল কি আছে যেটা সয়াবিন তেলের থেকে বেশি হেলদি এবং সেটা দিয়ে রান্না করলে কম ক্ষতি হতে পারে? আসলে অয়েলি অয়েল মানে আমি টিজি হাই ব্যাপারে, জাস্ট টিজি হাই এটা মাথায় আসলে আমার অয়েলের কথা মনে পড়ে, যে ট্রাইগ্লিসারাইড কি আছে, অয়েল সয়াবিন হোক, রাইস ব্রান অয়েল হোক, অলিভ অয়েল হোক, সানফ্লাওয়ার অয়েল হোক,
পৃথিবীর যত অয়েল সব স্নেহ জাতীয় অয়েল oil, অয়েলি, হ্যাঁ। হ্যাঁ, একটা কি দুটা কার্বন চেইন হয়তোবা সয়াবিনে কম আছে, হয়তোবা সরিষায় বেশি আছে, হয়তোবা অলিভ অয়েলে কম আছে, এই টাইপের একটা কি দুটা কার্বন চেইন, তিনটা কার্বন চেইন। এটা যে খুব বেশি তফাৎ করে দিচ্ছে তা কিন্তু নয়। না। আপনি খুব সীমিত, মানে আবার যদি এটা বলি তাহলে একটু অন্যরকম হয়ে যায়, সবার জন্য তো মানে অয়েলটা খারাপ না। ছোট বাচ্চাদের জন্য oil যখন আপনি দরকার। শাক রান্না করবেন অবশ্যই ওখানে অয়েল দিতে হবে, তাই না? আপনিও নিজেও যখন শাক জাতীয় খাবার খাবেন, গ্রিন লিফি ভেজিটেবলস যা খাবেন, অয়েল তো যাবে। তো ওখানে কি আমি অয়েলটাকে অফ করে দিব? সেখানে তো অবশ্যই অফ করব না, ওটার জন্য তো আমার অয়েল প্রয়োজন। আমাদের যে ফ্যাট সলিউবল ভিটামিনটা আছে এটা কিন্তু অ্যাবজর্পশনের জন্য হচ্ছে অয়েল অবশ্যই লাগবে। আর ওটা গুড ওয়ে, ওটা কিন্তু ব্যাড ওয়ে না, ওটা গুড ওয়ে। ঠিক আছে। তো আপনি অয়েল যেটাই সিলেক্ট করেন কোনো সমস্যা নেই, সেটাই পরিমিত। অল্প ধন্যবাদ। তেলে একদমই স্লটে শেষ করে নেন। সেকেন্ডে চলে এসেছি, দুজনের কাছ থেকে অনেক কিছু জেনে নিলাম, দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য লেডিস ক্লাবকে অনেক ধন্যবাদ, নেক্সাস টেলিভিশনকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। এবং আমাদের যারা দর্শক আছেন এতক্ষণ 1 ঘন্টা সময় নিয়ে আমাদের সাথে ছিলেন, তাদের জন্য সবচেয়ে বেশি ধন্যবাদ তাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আপনারা ছিলেন আমাদের সাথে এবং এভাবেই থাকবেন, এবং সুস্থতার জন্য আমরা সামান্য পরিমাণ হলেও আপনাদেরকে সাহায্য করতে পেরেছি বলেই আমাদের বিশ্বাস। সামনের দিনও নতুন কোনো বিষয় নিয়ে চলে আসবো, সাথেই থাকো। সবসময় আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি।